সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। বৈশ্বিক মহামারী করোনাকালে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিএ সম্মান দ্বিতীয় বর্ষের বাংলা বিষয়ের আজকে আমাদের পাঠ্য বাংলা কবিতা 2, যার কোর্স কোড 221205। আজকের আমাদের লেকচার নম্বর হচ্ছে 4, আর লেকচারের শিরোনাম মেঘনাদবধ কাব্যে 19 শতকের জাগরণের চিত্র এবং মধুসূদনের কবি ভাষা। আমি ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে তোমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ আগে বলেছি, আবারও বলছি যে মেঘনাদবধ কাব্যে 19 শতকের জাগরণের চিত্র এবং মাইকেল মধুসূদন দত্তের কবি ভাষা। আমাদের আজকের এই ক্লাসের যে শিখন ফল তা হলো 19 শতকের বাঙালির জাগরণের চিত্র সম্পর্কে শিক্ষার্থী জানতে পারবে, মেঘনাদবধ কাব্যের কবি ভাষা সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে, কিছু নমুনা প্রশ্ন দেখতে পারবে, সহায়ক গ্রন্থসমূহের তালিকা দেখতে পারবে। আমরা শুরু করছি আমাদের প্রথম বিষয়, মেঘনাদবধ কাব্যে 19 শতকের জাগরণের চিত্র। সাফল্য এবং দুর্বলতা সত্ত্বেও মেঘনাদবধ কাব্যে মাইকেল মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কাব্য। অর্থাৎ মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের যেমন সর্বশ্রেষ্ঠ কাব্য, বাংলা সাহিত্যেরও অন্যতম শ্রেষ্ঠ কাব্য। তিনি পাশ্চাত্য সাহিত্যের আবেগ, প্রাণচাঞ্চল্য এবং বিশ্বাসকে বাংলা কাব্যে উপস্থাপন করেছেন। তিনি বাংলা রেনেসাঁসের সার্থক প্রতিনিধি। নবযুগের উল্লাস, বেদনা ও সীমাবদ্ধতার সর্বাধিক প্রতিফলন ঘটেছে তার কাব্যসমূহে। মধ্যযুগের অন্ধ তমাশা গর্ভ থেকে আলোকোজ্জ্বল নতুন পৃথিবীতে পদার্পণ ঘটে তারই প্রদর্শিত পথে। বাংলা সাহিত্যের কালবদলের পুরোধা তিনিই বাংলা সাহিত্যের স্বতন্ত্র একটি যুগ। এই জন্য বলা হয় আধুনিক বাংলা কাব্যের উদ্গাতা মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা কাব্য বলি, নাটক বলি, পত্রকাব্য বলি, চতুর্দশপদ কবিতা বলি, মহাকাব্য বলি, সব কিছুরই তিনি প্রথম সার্থক রূপকার। মেঘনাদবধ কাব্যে সমকালীন যুগ চেতনা প্রকাশিত হয়েছে। এ কাব্যে সমকালীন যুগ চেতনার যে প্রতিফলন ঘটেছে তা তার কবিতায়, তার কাব্যে আমরা দেখতে পাই। সব ভাষার সাহিত্যে মহাকাব্য প্রাচীন যুগের সৃষ্টি, সেখানে আধুনিক জীবন চেতনার পরিচয় নেই। মধুসূদন সে প্রাচীনতাকে ভেঙে আধুনিক যুগের পরিবেশে আধুনিকতাকে দাঁড় করিয়েছেন। এ কাব্যে রামায়ণের কাহিনী ও চেতনাকে তিনি পরিবর্তন করেছেন, যা তৎকালীন সমাজে বিরূপ সমালোচনার সৃষ্টি করেছিল। বাল্মীকির রামায়ণে রামের চরিত্র মাহাত্ম্য বর্ণিত হয়েছে। রাবণ সেখানে রাক্ষস ও অকল্যাণের প্রতীক, কিন্তু মেঘনাদবধ কাব্যে রাম দেবতার সাহায্যপুষ্ট, আর রাবণ মেঘনাদ সুসভ্য মানব সমাজের প্রতিনিধি। এই যে যুগান্তকারী পরিবর্তন তিনি ঘটালেন, সেই সময়ের হিন্দু সমাজ তাকে চরমভাবে অপমানিত করেছে, কঠোর ভাষায় তার সমালোচনা করেছে এবং রামায়ণকে হিন্দু ধর্মের অনুসারী লোকদের কাছে ধর্মগ্রন্থের মতোই মনে করতে দেখা যায়। তারা মনে করত যে রামায়ণের এই কাহিনী পরিবর্তন করে মাইকেল মধুসূদন দত্ত ধর্মীয় বিধানকে লঙ্ঘন করেছেন।
সেহেতু মাইকেল মধুসূদন দত্তের শাস্তি হওয়া উচিত। তারা বিভিন্নভাবে মাইকেল মধুসূদন দত্তের সমালোচনা করেছেন, কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র নয়। তার লেখনী আরও সচল হয়েছে, আরও সক্রিয় হয়েছে। মেঘনাদবধ কাব্যে দেবদেবী নির্ভরতা পরিহার করা হয়েছে। আমরা দেখি মধ্যযুগের অধিকাংশ কবি তাদের রচনায় অলৌকিকতার বীজকে পরিহার করতে পারেননি। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে পদাবলী সাহিত্য, মঙ্গল কাব্য, যেগুলোই আমরা দেখি না কেন সর্বত্রই রয়েছে মূলত এ ধরনের দেব দেবীর আরাধনা, প্রশংসা কীর্তন। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সে পথ পরিহার করেছেন। রামায়ণের কাহিনীকে অলৌকিকতা মুক্ত করেছেন এবং অলৌকিকতা মুক্ত কাহিনী হিসেবে তিনি বিন্যস্ত করেছেন। মূল রামায়ণে অলৌকিক ঘটনার ফুলঝুরি রয়েছে। এ কাব্যে মানবিকতার স্রোত বইয়ে দিয়েছেন। এ কাব্যে রাবণ রাক্ষস হলেও তার চরিত্রে হিংস্রতা বা বর্বরতার চিহ্ন মাত্র নেই। আমরা দেখি যে সীতাকে রাবণ অপহরণ করেছেন ঠিকই, কিন্তু তার দেহের প্রতি, তার রূপের প্রতি তিনি লালায়িত হন নাই, কারণ তার দুইজন স্ত্রী ছিলেন। তিনি তার বোনকে লক্ষণ কর্তৃক নাক কেটে দেওয়ার প্রতিশোধ রূপে এই সীতাকে অপহরণ করেছিলেন। অপরদিকে আমরা দেখি যে রাম প্রতিশোধ নেওয়ার জন্য সে আরেকজনের রাজ্য হামলা করেছে। এখানে রামকে হামলাকারী হিসেবে চিত্রিত করা হয়েছে, অপরদিকে রাবণকে শান্তিপ্রিয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। মেঘনাদ রাবণের যথার্থ পুত্র। সে একদিকে পিতৃভক্ত, ঈশ্বরভক্ত, মাতৃভক্ত, বীর হিসেবে দাম্ভিক ও সাহসী। স্ত্রীর নিকট সে যথার্থ স্বামী, পুষ্পসম হৃদয়ের অধিকারী। কাব্যে রাবণের রাজপ্রাসাদের যে বর্ণনা উপস্থাপন করা হয়েছে তা মানবিকতাপূর্ণ। আমরা এখানে প্রথম সর্গে যে অংশটিতে রাবণের মহাকাব্যে রাবণের যে সাম্রাজ্য, রাবণের যে রাজধানী, তার যে বর্ণনা রয়েছে সেটি একটু পাঠ করছি। চারিদিকে শোভিল কাঞ্চন, সৌধ কিরীটিনী লঙ্কা মনোহরাপুরী, হেম হর্ম সারি সারি পুষ্পবন মাঝে, কমল আলয় সর উৎস রজচ্ছটা, তরুরাজি ফুলকুল চক্ষু বিনোদন, যুবতী যৌবন যথা, হীরা চূড়া শির দেবগৃহ, নানা রাগে রঞ্জিত বিপণী, বিবিধ রতন পূর্ণ এ জগৎ যেন আনিয়া বিবিধ ধন, পূজার বিধানে রেখেছে রে চারুলকে চারুলঙ্কে, তোর পদতলে জগৎ বাসনা তুই সুখের সদন। রাবণের এই যে লঙ্কাপুরীর যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা একান্তই মানবিকতাপূর্ণ। মানুষের যেমন নগর থাকে, রাজধানী থাকে, রাবণেরও ঠিক তেমনই রাজধানী রয়েছে এবং সেই রাজধানীর বর্ণনাটি অত্যন্ত চমৎকার। চতুর্দিকে স্বর্ণখচিত লঙ্ক মনোহরাপুরী এবং সারি সারি পুষ্পবন, তারপর রয়েছে বৃক্ষ এবং যে মানুষের বসবাসের উপযোগী আবাসস্থল, সবগুলি যেন রজচ্ছটা এবং তরুরাজি ফুলকুল যুবতী যৌবনা নারী সব কিছুই চক্ষুকে যেন শীতল করে দেয়। দেবগৃহ রয়েছে হীরা চূড়াশির, পাহাড়ের উপর, সাগরের পাশে, নদীর তটে যে দেবগৃহ রয়েছে সেটি নানা রাগে রঞ্জিত এবং যে বিপণী বিতানগুলি রয়েছে সেগুলিও অনেক রতন সমারোহে পরিপূর্ণ। এসব ধন পূজার আয়োজন করে
রাবণ যেন সুখের সদন নির্মাণ করেছিলেন। আমরা দেখি যে রাবণ চরিত্রে আধুনিকতার ছোঁয়া রয়েছে। যে পরশ তার চরিত্রে লেখক উপস্থাপন করেছেন সেটি অত্যন্ত চমৎকার। 19 শতকের যে প্রাচুর্য এবং আধুনিকতা, এই দুটি বৈশিষ্ট্যকে লেখক রাবণ চরিত্রে সন্নিবিষ্ট করেছেন। কাব্যমধ্যে রাবণ সূর্য সমতেজে দীপ্যমান, সূর্যের যে প্রখর শক্তি সে মেঘকে আড়াল করে, মেঘের শক্তিকে নিস্তেজ করে তার শক্তিতে সমগ্র পৃথিবীকে আলোকিত করে তোলে। ঠিক তেমনি রাবণে যেন তার যে কর্মস্পৃহা, কর্মগুণ, বীরত্ব, সেগুলোর মধ্য দিয়ে সে পাঠককে আকৃষ্ট করেছে। আমরা দেখতে পাই প্রথম স্বর্গেই রয়েছে তার যে জ্যোতি, যে আলোক, সেটি পাঠককে স্পর্শ করে। লেখকের ভাষায়, উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে, কনক উদয় চলে দিনমণি যেন অংশমালী। অর্থাৎ তিনি যে প্রাসাদের শিখরে বা উপরে আরোহণ করেছেন, সেটি হচ্ছে কি, যে সূর্য যেভাবে উদিত হয় ঠিক তেমনই যেন তার উদয়ন, তেমনই যেন তার আবির্ভাব। এর মধ্য দিয়েই লেখক, আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, পাঠককে রাবণের উচ্চ চরিত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে পাঠক রাবণ সম্পর্কে প্রথমেই উচ্চ শিখরে আরোহণ করে। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি যে রাবণ শুধু ক্ষমতাশালী সম্রাটই নন, স্নেহশীল পিতাও। আবার মমতাময়ী রাজ্য শাসকও। বীরবাহুর মৃত্যুতে তার স্ত্রী অস্থির হয়ে পড়েছেন এবং পুত্রের মৃতদেহ দর্শনে তিনি বিলাপ করেছিলেন। তিনি বলেছেন, হা পুত্র, হা বীরবাহু বীর চূড়ামণি, কি পাপে হারানো আমি তোমাহেন ধনে, কি পাপ দেখিয়া মোর রে দারুণ বিধি, হরিলিয়ে ধন তুই হায় রে কেমনে, সহিয়ে যাতনা আমি কে আর রাখিবে, এ বিপুল কুল মান একাল সমরে। বীরবাহুর মৃত্যুতে রাবণ নিজের যে শোক অবস্থা সেটি প্রকাশ করেছেন এবং এই পুত্রের মৃত্যুতে তার রাজ্য, তার সম্পদ, তার সম্মান, এগুলো যেন ক্ষয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, এটি তিনি তার আরতিতে উপস্থাপন করেছেন। প্রিয়তম পুত্রের মৃত্যুতে রাবণের এই বিলাপ অত্যন্ত স্বাভাবিক। পৃথিবীর সব পিতাই পুত্রের মৃত্যুতে এরূপ বিলাপ করে। এরপর রাবণ পুত্রের হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য ক্ষেপে উঠেছে স্বাভাবিকভাবে। অন্যদিকে রাবণ যথার্থ স্বামী, সন্তানহারা চিত্রাঙ্গদাকে সে শান্ত কণ্ঠে সান্ত্বনা দিয়েছে। কাব্যের মধ্যে কবিত্ব প্রকাশে মধুসূদনের অভিনবত্ব 19 শতকেরই নবজাগরণ বটে। রাবণ চরিত্রে আমরা স্বদেশ প্রেম এবং স্বজাতির প্রতি অনুরাগ দেখতে পাই। মানুষ হিসেবে যেমন স্বদেশের প্রতি প্রেম জেগে ওঠে, স্বজাতির প্রতি দায়িত্ববোধ, কর্মস্পৃহা জেগে ওঠে, ঠিক তেমনি রাবণের চরিত্র এ ধরনের স্পৃহা পরিলক্ষিত হয়। মাইকেল মধুসূদন দত্ত কাব্যের ভাষায় উপস্থাপন করেছেন, রিপুদল বলে দলিয়া সমরে, জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে ভীরু সে মূঢ় শতধিক তারে। অর্থাৎ রিপুদল বল, যারা শত্রু, তাদেরকে যুদ্ধের ময়দানে দলে পিষে হত্যা করে যে জন্মভূমি রক্ষা করে, আর যে জন্মভূমি রক্ষা করতে ডরে বা ভয় পায় সে তো ভীতই। সেই ভীত বীরকে রাবণের মুখ দিয়ে লেখক ধিক্কার জানিয়েছেন, যেটি
রাবণের মুখে উচ্চারিত হয়েছে, প্রকৃতপক্ষে এটি লেখকেরই কথা। শুধু নিজের পুত্র নয়, স্বজাতির শত শত বীর সেনার মৃত্যুতে রাবণ অশান্ত হয়ে পড়েছেন। তথাপি পুত্র শোকে কাতরা স্ত্রী চিত্রাঙ্গদাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, এক পুত্র শোকে তুমি আকুলা ললনে, শতপুত্র শোকে বুক আমার ফাটিছে দিবানিশি। চমৎকার এই উদ্ধৃতি, যে উদ্ধৃতিতে রাবণ নিজের স্ত্রীকে বলেছেন যে একজন পুত্র তোমার মৃত্যুবরণ করেছেন, তার জন্য তুমি শোক পেয়েছো, এটা স্বাভাবিক, কিন্তু আমার শুধু একটি পুত্র নয়, এই রাষ্ট্রের, এই নগরের শত শত বীর সেনানী মৃত্যুবরণ করেছেন, তাদের সবার জন্যই আমার বুক ফেটে যাচ্ছে দিবানিশি, দিন কি রাত। মেঘনাদ চরিত্র রাবণের মতোই স্বদেশপ্রেম ও স্বজাতির প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। আমরা প্রথম স্বর্গে বা প্রথম অধ্যায়ে দেখতে পাই মেঘনাদ তার স্ত্রী প্রমীলার সঙ্গে প্রমোদ বিহারে মত্ত ছিলেন। সেখানে তাদের অনেক সখী ছিল এবং স্ত্রী প্রমীলা উপস্থিত ছিলেন, কিন্তু সে সময়ে যখন তিনি জানতে পারেন যে তার একান্ত ভাই বীরবাহু মৃত্যুবরণ করেছেন যুদ্ধের ক্ষেত্রে এবং আসন্ন বিপদ তাদের নগরে ঘনিয়ে আসছে, তখন তিনি তার এই প্রমোদ বিহার থেকে কিভাবে যুদ্ধে যাবেন তার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেছেন, হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে, দশাননাত্য জামি ইন্দ্রজিৎ, আন রত্তরা করি ঘুচাবে অপবাদ বধিরি পুকুলে। অর্থাৎ লেখক মেঘনাদের মুখ দিয়ে উচ্চারণ করিয়েছেন, সে নিজেকে ধিক্কার জানাচ্ছেন যে বৈরী দল যখন স্বর্ণলঙ্কা আক্রমণ করছে, ঠিক তখনই তিনি তার স্ত্রী এবং তার স্ত্রী সখীদের সঙ্গে এই প্রমোদ বিহারে আছেন, যেটা তার দ্বারা মানায় না। দশাননাত্মজ অর্থাৎ রাবণের সন্তান হিসেবে তিনি যে ইন্দ্রজিৎ, তিনি যে ইন্দ্রকে জয় করেছিলেন, তিনি যুদ্ধের ময়দানেই চলে যেতে চান, দ্রুত রথ বা বাহন আনার জন্য তিনি বলেছেন এবং রিপুকুল যারা, তাদেরকে বধ করার জন্য বা হত্যা করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন। আত্মবিশ্বাস 19 শতকের জাগরণের একটি বড় অংশ আত্মবিশ্বাস। রাবণ চরিত্রে এই আত্মবিশ্বাসের পূর্ণ প্রকাশ ঘটেছে। বিপদ সংকুল পরিবেশেও তিনি বারবার নতুন আত্মবিশ্বাসে জেগে উঠেছেন। স্বর্গভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম স্বর্গ থেকে নবম স্বর্গ পর্যন্ত রাবণ আছেন এবং প্রত্যেক স্বর্গেই কোনো না কোনোভাবে রাবণের যত বিপদ এসেছে সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে তিনি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন। কখনো তার আত্মবিশ্বাসে চিড় ধরে নেই। প্রথম স্বর্গে প্রিয়পুত্র বীরবাহু মৃত্যুর পর তিনি যুদ্ধে যাত্রা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন এবং শেষ মুহূর্তে যখন মেঘনাদ এসে উপস্থিত হয়েছে, তখন তিনি মেঘনাদকে সেনাপতি হিসেবে বরণ করে নিয়েছেন। পাশাপাশি আমরা দেখি যে দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ, চতুর্থ স্বর্গ বা পঞ্চম ষষ্ঠ স্বর্গ, যেখানেই দেখি না কেন রাবণ আছেন এবং কখনো তিনি ভেঙে পড়েন নাই। ষষ্ঠ স্বর্গে আমরা মেঘনাদের মৃত্যু দর্শন করি। এই মৃত্যুর পর রাবণ কিন্তু ভেঙে না পড়ে পুত্র হন্তারককে হত্যার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীকাল যে যুদ্ধ হবে সে যুদ্ধে তিনি পুত্রের হন্তারককে হত্যা করবেন। এবং সপ্তম স্বর্গে আমরা দেখি যে তিনি লক্ষণকে হত্যা করেছেন। লক্ষণ ছাড়া অন্য কাউকে হাতের সামনে পেলে তিনি তাকে দূরে নিক্ষেপ করে বলেছেন লক্ষণ কোথায়। যখন লক্ষণকে তিনি পেয়েছেন তখন তাকে হত্যা করে সামনে অগ্রসর হয়েছেন। অষ্টম স্বর্গে তিনি দেখেছেন
সেই লক্ষণই আবার দেবতাদের কৃপায় জেগে উঠেছে। তিনি নিজের এই অবস্থার জন্য দেবতাদের সকল কার্যকলাপকে উপস্থাপন করেছেন এবং বলেছেন দেবতাদের ষড়যন্ত্রের কারণেই তার ভাগ্য এভাবে পর্যদুস্ত হতে যাচ্ছে। এবং নবম স্বর্গে তিনি তার পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত কখনো শোকে বিহ্বল হয়ে ভেঙে পড়েন। শোক পেয়েছেন, কিন্তু শোককে শক্তিতে পরিণত করেছেন। শেষ পর্যন্ত তিনি এই কাব্যের মহানায়ক হিসেবে টিকে রয়েছেন। 19 শতকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নারী জাগরণ, যেটি আমরা দেখতে পাই মেঘনাদ বধ কাব্যের 3য় স্বর্গে, যেখানে মেঘনাদের স্ত্রী প্রমীলা তার প্রিয়তম স্বামী মেঘনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিজের আলয় থেকে রওনা শুরু করেছেন। এবং তার সখী বাসন্তী যখন বলেছে, রাম পথিমধ্যে যে ব্যারিকেড সৃষ্টি করেছে, যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তাকে অতিক্রম করা তোমার পক্ষে সম্ভব হবে না, তখন প্রমীলা তার বান্ধবীকে বলেছেন, কি কহিলি বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী, সিন্ধুর উদ্দেশে কার হেন সাধ্য যে সে রোধে তার গতি, দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। অর্থাৎ প্রমীলা তার যাওয়ার পথের যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, সেগুলিকে সে অতিক্রম করে নিজের প্রিয়তম স্বামীর সঙ্গে সাক্ষাতে অগ্রসর হচ্ছে বা হবে। এক্ষেত্রে কেউই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। কার্যত আমরা দেখি, যখন সে তার সখী দলকে নিয়ে রামের প্রতিবন্ধকতার স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং দূত মারফত জানিয়েছেন তিনি তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে চান, যদি রাম বা তার বাহিনী তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে যুদ্ধ করেই তিনি সামনে অগ্রসর হবেন। বাস্তবেও তার এই মনোবলকে রাম অত্যন্ত শ্রদ্ধাভরে দেখেছেন এবং তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তিনি সানন্দ চিত্তে স্বামীর গৃহে প্রত্যাবর্তন করেছেন। এই যে নারীর জাগরণ, নারীর যে স্বীয় কর্মকাণ্ডের প্রতি বিশ্বাস আস্থা, সেটি প্রমীলা চরিত্রে প্রতিভাত হয়েছে। সর্বশেষ আমরা দেখব যে এই যে বিষয়টি আমরা আলোচনা করলাম, এই বিষয়ের যেমন একটি ভূমিকা থাকবে, তেমন একটি উপসংহারও থাকবে। আলোচ্য প্রবন্ধে আমরা একথা বলতে পারি যে মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত সমকালীন যুগের প্রতিফলন ঘটিয়েছেন, যেখানে রাবণ, মেঘনাদ এবং রাক্ষসেরা সভ্য মানব সমাজের প্রতিনিধি হিসাবে পরিস্ফুটিত হয়েছেন। পাশাপাশি রাম পরের মাতৃভূমি আক্রমণ করার জন্য পৌরাণিক মর্যাদা হারিয়েছেন। এই কাব্যে আমরা আরও দেখতে পাই আধুনিকতার লক্ষণ বা 19 শতকের নারী জাগরণের লক্ষণ। সেগুলি হচ্ছে স্বদেশ প্রেম, আত্মবিশ্বাস, নারী জাগরণ, যেগুলির মধ্য দিয়ে লেখক 19 শতকের যে রেনেসাঁস, এই রেনেসাঁসকে তার কাব্যে উপস্থাপন করেছেন। এভাবে মেঘনাদ বধ কাব্যে রেনেসাঁসের পরশ আমরা পরিলক্ষিত করি এবং এই রেনেসাঁস বা নবজাগরণের মধ্য দিয়ে লেখক বাঙালি জাতিকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রথম অংশের আলোচনাটি শেষ করছি। এবার দ্বিতীয় পর্বের যে আলোচনা, মেঘনাদ বধ কাব্যের কবি ভাষা বিশ্লেষণ, এটি দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা জানি যে মেঘনাদ বধ কাব্য এমন একটি কাব্য, যে কাব্য রচনার পূর্বে বাংলা ভাষায় এমন ধরনের ছন্দ ছিল না, এমন ধরনের শব্দ ব্যবহার ছিল না,
এমন ধরনের ভাব ছিল না। একটা হচ্ছে শব্দ অলঙ্কার, আর একটা হচ্ছে অর্থ অলঙ্কার। দুটি অলঙ্কার বিচার বিশ্লেষণেই আমরা দেখি যে মেঘনাদ বধ কাব্যের যে নির্মাণ তা অভিনব। কারণ এর পূর্বে যে যুগ অতিক্রান্ত হয়েছে সেটি হচ্ছে দেবদেবীর যুগ, সেই চর্যাপদের যুগ বলি বা শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য, মঙ্গল কাব্য বা মঙ্গল কাব্যের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকারের সেই অন্নদামঙ্গল কাব্য, এগুলোর মধ্যে প্রত্যেকটিতেই কোনো না কোনোভাবে দেবী বা দেবতা তাদের যে মহত্ব, তাদের যে ক্ষমতা, তাদের যে দর্প, সেটি প্রকাশ করেছেন। কিন্তু মেঘনাদ বধ কাব্যে দেবতার পরিবর্তে, দেবীর পরিবর্তে মানব কল্যাণ এর আদর্শ প্রদর্শিত হয়েছে। আমরা দেখি যে মেঘনাদ বধ কাব্যের এই ভাষা আধুনিক বাংলা কাব্যের প্রথম কবি ভাষা। কারণ এর আগে যে আধুনিকতা শুরু হয়েছিল সেই আধুনিকতায় কিন্তু এ ধরনের শব্দ যোজনা সৃষ্টি হয়নি। ছন্দ ও বাক বন্ধে, ধ্বনি ও রূপ ব্যঞ্জনায় কবির কল্পনা এখানে অতুলনীয়। অভ্যস্ত রুচি ও রীতি সংস্কারকে বর্জন করে স্বাতন্ত্র্য মণ্ডিত ভাষায় কবির ভাব প্রকাশ চমৎকার বিন্যাসে উদ্ভাসিত হয়েছে আলোচ্য কাব্যগ্রন্থে। তার ভাষার সবচেয়ে বড় গুণ লিরিক বা গীতিধর্মিতা। তার কবি ভাষার তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে লিরিক বা গীতিধর্মিতা, দুই নম্বর হচ্ছে শব্দ চয়ন ও শব্দ নির্মাণে অভিনবত্ব, তিন নম্বর হচ্ছে ক্লাসিক ধর্ম। প্রথম স্বর্গ, চতুর্থ স্বর্গ সহ বিভিন্ন স্বর্গে এই গীতিধর্মিতা প্রকাশিত হয়েছে। যেমন প্রথম স্বর্গে রয়েছে, এই যে লঙ্কা হৈমবতী পুরী, শোভে তব রক্ষয় স্থলে, হে নীলাম্বু স্বামী কৌস্তুভ রতন যথা মাধবের বুকে। অথবা চতুর্থ স্বর্গে সীতার স্মৃতিচারণে কবি উল্লেখ করেছেন, পঞ্চবটি বনে মোরা গোদাবরী তটে, ছিনু সুখে হায় সখী কেমনে বর্ণিব সেকান্তার কান্তি আমি, সতত স্বপনে শুনিতাম বনবিনা বনদেবী করে, সরসীর তীরে বসি দেখিতাম কভু, সৌরকর রাশি বেশে সুরবালা বধূ, সুহাসিনী আসিতেন দাসীর কুটিরে, সুধাংশু অংশু যেন অন্ধকার ধাম। অর্থাৎ পঞ্চবটি বনে সীতা, লক্ষ্মণ, রাম যে সুখ শান্তিময় পরিবেশে বসবাস করছিলেন, কবি সেটিকে সীতার মুখ দিয়ে উচ্চারণ করিয়েছেন। মেঘনাদ বধ কাব্যে শব্দ নির্মাণ ও শব্দ চয়নে নতুনত্ব রয়েছে। এই যে শব্দ নির্মাণ এবং শব্দ চয়ন, সেই শব্দ চয়নের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত, বিখ্যাত ইংরেজ কবি মালারমে এর যে সংজ্ঞা, শব্দই ব্রহ্ম, অর্থাৎ শব্দকে তারা যে গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বকে কবি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ছন্দ ও ভাবের সুর বজায় রাখার জন্য অপরিচিত এবং অতি পরিচিত উভয়বিধ শব্দকে এক বন্ধনে বেঁধেছেন। খাঁটি বাংলা শব্দকে প্রচলিত অর্থের পরিবর্তে সংস্কৃত অর্থে প্রয়োগ করেছেন। সামান্য আকার পরিবর্তন করে পুরাতনের মধ্যে নতুনত্ব দান করেছেন। যেমন শোভিছে আনন্দময়ী বনময়ী ভালে, মণিময় সিথুরূপে জোনাকের পাতি। এখানে যে শব্দ যোজনা সেটি অত্যন্ত চমৎকার। অলঙ্কার ব্যবহারে
লেখক যেমন প্রাচ্যের অলঙ্কার ব্যবহার করেছেন, তেমনি পাশ্চাত্যের অলঙ্কারও তার কাব্য মধ্যে উপস্থাপিত হয়েছে। আমরা দেখি যে পাশ্চাত্যের দুটি অলঙ্কার লেখক এই কাব্যে উপস্থাপন করেছেন। এক হচ্ছে পার্সনিফিকেশন, দুই হচ্ছে অ্যাপোস্ট্রফ। পার্সনিফিকেশন অর্থাৎ এই যে প্রথম অলঙ্কারটি, এটি আমাদের বাংলা ভাষায় সমাসুক্তির সঙ্গে কিছুটা মিল থাকলেও তিনি যে ভঙ্গিতে এই অলঙ্কার ব্যবহার করেছেন তা অভিনব। যেমন, কি সুন্দর মালা আজ পরিয়াছ গলে, প্রচেত হাধিক ওহে জলদলপতি। এই যে সমুদ্রকে লেখক বা কবি মাইকেল মধুসূদন দত্ত তার উপরে হনুমান দল কর্তৃক যে সাঁকো নির্মিত হয়েছে তাকে মালার সঙ্গে তুলনা করেছেন, এবং রাবণ কর্তৃক এই জলদলপতি বা সমুদ্রকে ধিক্কার জানানো হয়েছে। এটি কবির যে ভাষা, আমরা একটু সেটা আবৃত্তি করি, শুনি এবং সামনে অগ্রসর হই। কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে, প্রচেত হাধিক ওহে জলদলপতি। এই কি সাজে তোমারে, অলঙ্ঘ অজেয় তুমি, হায় এই কি হে তোমার ভূষণ। রত্নাকর কোন গুণ কহ দেব শুনি, কোন গুণে দাসরথী কিনেছে তোমারে। প্রভঞ্জন বৈরী তুমি, প্রভঞ্জন বৈরী তুমি, প্রভঞ্জন সম। ভীম পরাক্রমে কহ এ নিগড় তবে, পর তুমি কোন পাপে, অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর। খেলে তারে লয়ে কেশরীর রাজপদ কার সাধ্য বাঁধে, বিতংশে এই যে লঙ্কা হৈমবতী পুরী। শোভে তব বক্ষস্থলে হে নীলাম্ব স্বামী, কৌস্তুভ রতন যথা মাধবের বুকে, কেন হে নির্দয়েবে তুমি এর প্রতি। উঠো বলি বীর বলে এ জাঙ্গাল ভাঙ্গি, দূর করো অপবাদ জুড়াও এ জ্বালা। ডোবায় অতল জলে প্রবল রিপু, রেখনগ তব ভালে এ কলঙ্ক রেখা। হে বারীন্দ্র তব পদে এ মম মিনতি। রাবণ আলোচ্য অংশে এই সমুদ্রের প্রতি তার যে অভিযোগ অনুযোগ সেটি সে উপস্থাপন করেছে। সে বলেছে যে এই যে মালা তুমি পরেছ, এটা তো তোমার সাজে না, তুমি তো অজেয় অলঙ্ঘ, তোমাকে কেউ লঙ্ঘন করতে পারে না, কেউ জয় করতে পারে না। তাহলে এরা কেন তোমার উপরে এভাবে এই সেতু নির্মাণ করলো, উড়াল সড়ক তারা কিভাবে নির্মাণ করলো। কোন গুণ কহ দেব শুনি, কোন গুণে দাসরথী কিনেছে তোমার। রাম লক্ষণ এই যে দশরথের পুত্র, এরা কোন গুণের কারণে তোমাকে বশ মানিয়েছে বা ক্রয় করেছে। প্রভঞ্জন বৈরী তুমি, প্রভঞ্জন সম। প্রভঞ্জন হচ্ছে ঝড়, ঝড়ের বৈরী তুমি, নিজেই এক ঝড় যে সকল ঝড়কে থামিয়ে দেয়, বন্ধ করে দেয়, অথচ সে আজ পরাজিত হয়েছে এই রাম বাহিনীর কাছে, হনুমান বাহিনীর কাছে। অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর, ভালুক যে তাকে শৃঙ্খলে বেঁধে জাদুকর খেলা দেখে, এবং কেশরীর রাজপথ কার সাধ্য বাঁধে বিতংশে, যে সিংহ তাকে কিন্তু কেউ বাঁধতে পারে না, ভালুককে বাঁধতে পারে। এই জন্য রাম কে প্রচণ্ড ধিক্কার দিয়েছেন রাবণ, এবং তিনি সমুদ্রকেও এই ধিক্কার জানিয়ে আত্মসচেতন করার প্রয়াস পেয়েছেন। তিনি একটি চমৎকার উপমার মাধ্যমে এই রাবণের মনোভাব প্রকাশ ঘটিয়েছেন কবি। সেটা হলো যে অধম ভালুককেই শৃঙ্খলিত হতে হয় জাদুকরের হাতে, কিন্তু পশুরাজ সিংহের প্রবল পরাক্রম কারো কাছে লুণ্ঠিত হয় না।
সমুদ্র তার বৈশিষ্ট্যে সিংহের মতোই প্রবল শক্তিশালী, কিন্তু রামের লঙ্কা অভিযানের সুযোগ দান করে সমুদ্র অধম ভালুকের পর্যায়ে অবনমিত হয়েছে। বীর রাবণ সমুদ্রের আবরণকে কখনোই মেনে নিতে পারেননি বলে এমন ধিক্কার বাণী উচ্চারণ করে বেদনার্ত হৃদয়ের ক্ষোভ প্রকাশ করেছে। এটি যেমন প্রথম যে অলঙ্কার পার্সনিফিকেশনের উদাহরণ ব্যাখ্যা, ঠিক তেমনি দ্বিতীয় যেটি অ্যাপোস্ট্রফ অর্থাৎ অনুপস্থিতকে উপস্থিত সম্বোধন করে লেখক সেটি যেন পাঠকের সামনে উপস্থাপন করেছেন। যেমন আমরা বলি, নবীন যৌবন মদে মত্ত ফেরে সবে মাতঙ্গিনী যথা মধুকালে, বাজে কাঞ্চি মধুর সিঞ্জিতে বিশাল নিতম্ব বিম্বে, নুপুর চরণে বাজে বিনা সপ্তস্বরা মুরজ মুরলী, সঙ্গীত তরঙ্গ মিশিরে রবের সহ, উথলিছে চারিদিকে চিত্ত বিনোদিয়া, বিহারিছে বীরবর সঙ্গে বরঙ্গনা, প্রমোদা রজনীনাথ বিহারেন যথা, দক্ষ বালাদলে লয়ে কিম্বারে যমুনে, ভানুসুতে বিহারেন রাখাল যেমতি, নাচিয়া কদম্ব মূলে মুরলী অধরে, গোপ বধূ সঙ্গে রঙ্গে তোর চারুকুলে। আলোচ্য অংশে যে উপমা, যে অ্যাপোস্ট্রফ লেখক ব্যবহার করেছে, সেটি যেন যারা অনুপস্থিত আছে তাদেরকেও পাঠক সমীপে উপস্থিত ব্যক্তি হিসেবে, উপস্থিত সত্তা হিসেবে উপস্থাপন করে। প্রথমত মেঘনাদ প্রমীলা তাদের যে নবীন যৌবন এ সম্পর্কে কথা বলা হয়েছে, এবং সেখানে তাদের যে বীণা বাজে, সপ্তস্বর, মুরজ মুরলী সঙ্গীত তরঙ্গ প্রতিধ্বনিত হয়, এগুলো প্রসঙ্গ রয়েছে। এই জন্য লেখক বলেছেন যে তাদের সঙ্গে বারাঙ্গনা রয়েছে। রজনীনাথ বিহারেন যথা, রজনীনাথ যিনি তিনি তাদের মধ্যে বিহার করছেন, এবং দক্ষ বালা দলে লয়ে, বালাদল যারা দক্ষ নৃত্যগীতে, সঙ্গীতে, আলাপ আচরণে, তারা তাদের সঙ্গে রয়েছেন। অথবা যমুনা তীরে যেমন ভ্রমণ করে কৃষ্ণ বা রাধা যেভাবে তাদের জলকেলি সম্পন্ন করে, ঠিক তেমনই যেন তারা এখানে প্রমোদ বিহারে মগ্ন ছিলেন। এই যে উপস্থাপনা, এই উপস্থাপনায় সামনে না থাকলেও তাদেরকে যেন সরাসরি প্রত্যক্ষ করা যায়। মেঘনাদবধ কাব্যে ক্লাসিকতার অন্তরালে রোমান্টিক আর্থির হাহাকার, শব্দ ব্যবহার, শব্দ চয়ন এবং চরণ বিন্যাসে এ ক্লাসিকতাকে বিনির্মাণ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা দেখি যে মেঘনাদবধ কাব্যে এই যে শব্দ ব্যবহার, যেটি তার ক্লাসিক রূপকে উজ্জ্বল করে, সেক্ষেত্রে তিনি একদিকে যেমন পাশ্চাত্যের হোমার, ভার্জিল, মিল্টন এদেরকে উৎস হিসেবে গ্রহণ করেছেন, তেমনি প্রাচ্যের বাল্মীকি, কালিদাস এদেরকেও তিনি তাদের কাব্যচর্চার জন্য তাদের উপমা উৎপ্রেক্ষা গ্রহণ করেছেন। যেমন তিনি বলেছেন, নয়ন তব হে রাক্ষসপুরী অস্ত্রবিন্দু মুক্তকেশী শোকাবেশে তুমি। এই যে রাক্ষসপুরী, তার যে অস্ত্রবিন্দু, সে মুক্তকেশী, কিন্তু শোকাবেশটা তার প্রকাশিত হচ্ছে।
ভাষার মধ্যে এখানে কোনো উচ্ছলতা নেই। বর্ণনার চিত্রাঙ্কনে অথবা অর্থ নির্দেশে বাক্য যেমন সংক্ষিপ্ত তেমনই সরল। এটাকেই বচন রচনার গাঢ়বদ্ধতা বলা যেতে পারে। লেখকের ভাষায় আনিয়াছি কৌটায় ভরিয়া সিন্দুর, করিলে আজ্ঞা সুন্দর ললাটে দিব ফোঁটা। এই যে চতুর্থ স্বর্গে লেখক যে কথা বলেছেন, অর্থাৎ সাবলীল কথ্য ভাষার যেটা ব্যবহার করেছেন সেটি অত্যন্ত চমৎকার। এই ভাষাটি অত্যন্ত সহজ সরল সাধারণ ভাষার মতো, তবুও তাতে এমন একটা শালীনতা আছে, এমন এক ধরনের সংযম ও স্বচ্ছতা আছে যা অনায়াসেই কবি ভাষার মর্যাদা লাভ করে। ক্লাসিকতার মৌল লক্ষণ সারল্য, সংযম এবং স্নিগ্ধতা। মাইকেল মধুসূদন দত্ত দুর্বোধ্য শব্দের সাথে প্রায়ই অতি আটপৌরে শব্দ ব্যবহার করেছেন, যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ক্লাসিক ধর্মকেই। কিন্তু মানসিকতায় কবি আবার হয়ে ওঠেন আধুনিক এবং রোমান্টিক। রামায়ণ মহাভারতকে তিনি তার মানবতার আলোকে বিধৌত করে যে মহাকাব্য রচনা করলেন তা রোমান্টিক মহাকাব্য। চেতনাগত দিক থেকে মেঘনাদ বধ রামায়ণ আহরিত কাহিনীর পুনরাবৃত্তি নয়। এতে নবজাগ্রত বাঙালির দৃষ্টিতে নিয়তি লাঞ্ছিত নবমানবতা বোধের সকরুণ মহাকাব্যরূপ অপূর্ব গীতিকাব্যরূপে প্রকাশিত। মেঘনাদ বধ কাব্য এই দিক দিয়ে বাংলা কাব্য সাহিত্যে একক বা নতুন সৃষ্টি। মধুসূদন দত্ত এর মন ক্লাসিক কাব্যবিলাসী হলেও তার কবিপ্রাণ ছিল প্রধানত রোমান্টিক। এই কারণে আঙ্গিকে মেঘনাদ বধ কাব্য ক্লাসিক হলেও এর প্রাণ নন্দিনী বা চেতনা প্রবাহ সম্পূর্ণ রোমান্টিক। মাইকেল মধুসূদন দত্তের কাব্যের একটি বিশিষ্ট গুণ হচ্ছে প্রবাহমানতা। গতিময়তার আদি উৎস অশ্ব। তিনি গতিময়তার অনুষঙ্গ হিসেবে অশ্ব, তরঙ্গম, হয় প্রভৃতি শব্দ বহুল পরিমাণে ব্যবহার করেছেন। সাগর, নদী, যুদ্ধ, তীর, কুলম্ব প্রভৃতি গতিময় শব্দ তিনি কাব্যে ব্যবহার করেছেন। ব্যাকরণ বিরুদ্ধ শব্দ ব্যবহার। ব্যাকরণ বিরুদ্ধ শব্দ ব্যবহার করলেও সেটা স্বেচ্ছাচারমূলক নয়, বরং তা নিরীক্ষাধর্মী, এবং সেক্ষেত্রে তিনি সফলতা অর্জন করেছেন। তার নতুন শব্দ ব্যবহারের ফলেই পরবর্তীকালে বাংলা কাব্যে অনেক নতুন শব্দের প্রয়োগ পরিলক্ষিত হয়, যেমন হিল্লোলিঙ্গে, কল্লোলিয়া, কুপিয়া প্রভৃতি। অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার। অমিত্রাক্ষর ছন্দের অমরস্রষ্টা হিসেবে এর সফল রূপায়ণ ঘটেছে তার কাব্যে। ৮ এবং ৬ মাত্রার পর্বোদয় বিভক্ত ১৪ মাত্রার চরণ সংবলিত পয়ের ছন্দের স্থির অবিচলতা থেকে তিনি বাংলা কাব্যকে মুক্তি দিয়েছেন। যুগ প্রতিবেশকে ধারণ করার জন্য তিনি প্রবাহমান ছন্দ নির্মাণ করেছেন। এ কাব্য অমিত্রাক্ষর ছন্দের শ্রেষ্ঠ উদাহরণ। প্রখ্যাত সমালোচক মোহিতলাল মজুমদার মাইকেল মধুসূদন দত্তের প্রতিভা ও মেঘনাদ বধ কাব্যের শব্দ ব্যবহার প্রসঙ্গে মন্তব্য করেছেন, মধুসূদন তাহার কল্পনার অনুযায়ী শব্দচয়নে কেবল অভিধানের শরণাপন্ন হননি, সে শব্দরাশির উপরে তিনি নিজের অসামান্য কবিশক্তি প্রয়োগ করিয়া কাব্যেরই প্রয়োজনে একটি বিশিষ্ট বাণীরূপের সৃষ্টি করিয়াছেন। তাহাতে ভাষার শক্তি বাড়িয়াছে, স্বভাবের বিকৃতি ঘটে নাই। বাংলার ভাষার এই যে নতুন সজ্জা, রণসজ্জা কবি নির্মাণ করিয়াছেন, তাহাতে সংস্কৃত শব্দদোষ বা শব্দ যোজনা রীতির যেটুকু সাহায্য লইয়াছেন তাহা শুধুই কর্তব্য নয়, প্রতিভা ব্যতিরেকে তাহা অসাধ্য। উপসংহারে আমরা বলতে পারি, গীতিধর্মিতা, শব্দচয়ন ও শব্দ নির্মাণে অভিনবত্ব, ক্লাসিক ধর্ম, ক্লাসিকতা নির্মাণে প্রাচ্য ও পাশ্চাত্য আদর্শ গ্রহণ, কথ্য ভাষার ব্যবহার, প্রবাহমানতা সৃষ্টি, ব্যাকরণ বিরুদ্ধ শব্দ ব্যবহার,
অমিত্রাক্ষর ছন্দ ব্যবহারের মাধ্যমে লেখক তার কবি ভাষা সৃষ্টি করেছেন, যা মহাকাব্যের কবি ভাষা হিসেবে যথার্থ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার তোমাদের জন্য রয়েছে কিছু নমুনা প্রশ্ন। অতি সংক্ষিপ্ত 5টি প্রশ্ন এখানে দেওয়া আছে, যেমন উর্মিলা বিলাসীকে মেঘনাদের স্ত্রীর নাম কি? মাদ্রাজে মধুসূদন কোন পত্রিকার সাথে সম্পৃক্ত হন? মধুসূদনের ছদ্মনাম কি? কোন স্বর্গে বীররস প্রাধান্য পেয়েছে? সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। মেঘনাদের মৃত্যুর সংবাদে রাবণের মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল? 2, জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে ভীরু সে মূঢ় শতধিক, তার উক্তিটি কার? ব্যাখ্যা করো। 3, কি সুন্দর মালা আজ পরিয়াছ গলে, প্রচেত হা ধিক ওহে জলদলপতি, উক্তিটি কার? বিশ্লেষণ করো। 4, হায় বিধি বাম মমপতি, কে বলে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? ব্যাখ্যা করো। 5 নম্বর, রেখা না গো তব ভালে কলঙ্ক রেখা, হে বারীন্দ্র তব পদে মম মিনতি, উক্তিটি কার? কোন প্রসঙ্গে? ব্যাখ্যা করো। তোমাদের বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট হচ্ছে মেঘনাদবধ কাব্যে 19 শতকের জাগরণের যে চিত্র পরিস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। মেঘনাদবধ কাব্যের কবি ভাষা বিশ্লেষণ করো। রেফারেন্স বুক হিসেবে 6টি গ্রন্থ রয়েছে। শ্রীশচন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন, সিরাজুল ইসলামের অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব, মহিদুলাল মজুমদারের কবিশ্রী মধুসূদন, ক্ষেত্রগুপ্তের মধুসূদনের কাব্যহত্যা ও কাব্যশিল্প, শীতাংশু মৈত্রের যুগন্ধর মধুসূদন, সৈয়দ আলী হাসানের মধুসূদন কবিকৃতি ও কাব্যদর্শন। এই করোনাকালে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিরাপত্তা, তোমাদের স্বস্তি তোমরা পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। নিজেরা সুস্থ থাকো, সমাজ ও জাতিকে সুস্থ রাখো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে শেষ করছি। আল্লাহ হাফেজ।